জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির, সবাইকে শান্ত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম, সাইফুলের জানাজায় মানুষের ঢল। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন, আগামীকাল প্রতিবেদন দেওয়ার নির্দেশ। চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়া খালাস। রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য, বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এস আলমের পাচার করা টাকা ফেরত আনা সম্ভব, দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার তাগিদ। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল মিলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জাতীয় ঐক্যের ব্যাপারে একমত প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টাও। মেহেদী হাসানের রিপোর্ট। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর মঙ্গলবার চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ সময় আইনজীবী ও আদালত কর্মচারীদের সাথে তাদের সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলীকে হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা ছড়ায় দেশজুড়ে। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবন যমুনায় বৈঠকে বসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়েই বেশি আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা বলেছেন তারা। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় আজও বিক্ষোভে উত্তাল ছিল চট্টগ্রাম। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালত বর্জন করেন আইনজীবীরা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 33 জনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার ঘটনায় 76 জনের নাম উল্লেখ করে 1400 জনকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। এর আগে 4 দফা জানাজা শেষে নিহত আইনজীবীকে চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হাতে নিহত তরুণ আইনজীবী সাইফুল ইসলামের হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। সকালে চট্টগ্রাম আদালত ভবন, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ সহ নিজ এলাকায় কয়েক দফা অনুষ্ঠিত হয় জানাজা। জানাজায় যোগ দেন জনপ্রশাসন উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি অন্যায় কেউ প্রতিষ্ঠা করতে চায়, আমরা সবাই তাদেরকে ধ্বংস করার জন্য আইনজীবীগণ ঐক্যবদ্ধ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে ধরে তাদের বিচারের ব্যবস্থা করা হোক। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে আসলে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য
এরপর দাপন করা হয় পারিবারিক কবরস্থানে। আদালত ভবন চত্বরে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের তাণ্ডব নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন রাজনৈতিক নেতারা। যারা এই দেশের স্বার্থ বিঘ্নিত করে বিক্রি করে দেয়, তারাই এই সন্ত্রাসীদের কাঁধের উপরে ভর দিয়ে এইখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তারা অপতৎপরতা চালাচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর টাইগার পাস মোড়ের সমাবেশ থেকে ইস্কন নিষিদ্ধের দাবি জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে ইস্কন। হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। যে উগ্রবাদী তার কোনো আসলে ধর্মের পরিচয় হয় না, তার পরিচয়টা হচ্ছে সে উগ্রবাদী। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে সার্কিট হাউসে বৈঠক করেন জনপ্রশাসন উপদেষ্টা। এতে যোগ দেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সে যেই করে থাকুক, যে অঙ্গনারই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। সিএমপি কমিশনার জানিয়েছেন, আইনজীবী হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কোতোয়ালির বাইরে আরেকটি থানায়, কোন থানা এটা বলছি না, ওইখানে আমাদের এখানে 7 জন গ্রেফতার হয়েছে। এরা সকলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের সদস্য। ইসকনের মিছিলে সামিল হওয়ার জন্য তারা যাচ্ছিল। এদিকে সাইফুল ইসলাম হত্যার ঘটনায় বৃহস্পতিবারও আদালত বর্জনের কর্মসূচি দিয়েছে জেলা আইনজীবী সমিতি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এদিকে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতির হাজি রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। হাসনাত ও সার্জিসের সঙ্গে ওই গাড়িতে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গণমাধ্যমকে জানিয়েছেন, কবর জিয়ারত করে ফেরার পথে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ছাত্র নেতাদের বহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, তবে তারা অক্ষত আছেন। লোহাগাড়া থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে ট্রাকটি আটক করার কথা জানিয়েছে। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে হত্যার চেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন সহকর্মী মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখনকার প্রতিবাদী মিছিলের বিস্তারিত জানাবেন আমাদের। জাবের, আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এক উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের যে চত্বরটি আছে সেখানে, এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট অসংখ্য মিছিল ছুটে আসছে, এবং এই মুহূর্তে একটি মিছিল এই রাজু ভাস্কর্য থেকে মাত্রই শুরু হলো, এবং এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করবে। এবং যেটি জানিয়ে রাখতে চাই জাবের, যে আমরা যেটা জানতে পেরেছি, গতকাল সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনার ফলশ্রুতিতেই আজকে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সমন্বয়কের, যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক এবং ছাত্র নেতা, এবং তারা যে এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা এবং মোনাজাত শেষে তারা যখন ফিরছিলেন তখনই একটি দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনা একটি পরিকল্পিত বলে মনে করছেন এখানকার যারা ছাত্র আন্দোলন যারা করছেন এবং বিক্ষুব্ধ হয়ে যারা উঠেছেন তারা যেটা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে আসলে যাওয়া শুরু করেছে। আমরা সেই মিছিলটির সাথে সাথে যাব। তো এইখান থেকে আমার কাছে এই এখনই ছিল সর্বশেষ তথ্য। তো ফিরে যাচ্ছি স্টুডিওতে। যাবেন। ধন্যবাদ মানিক। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষও। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শোক ও সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাইফুল ইসলামের আত্মার মাগফিরাতের কামনায় দোয়া করা হয়। সমাবেশ থেকে ইসকনকে জঙ্গি সংগঠন ঘোষণা এবং আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের আইনের মুখোমুখি করার দাবি করা হয়। এবং পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনগুলো তারা বাংলাদেশের উপর দিয়ে রক্তযজ্ঞ পৌঁছাতে পারত। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতকে নাক না গালানোর হুঁশিয়ারি দেন বক্তারা। দেশের শেখ হাসিনা তার সেই দেশের মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে হাত বাড়াবে সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। এদিকে সাইফুল হত্যার প্রতিবাদে মতিঝিল থেকে বাইতুল মোকাররম উত্তর গেট পর্যন্ত বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সাধারণ লোকেরাও এই নৃশংস হত্যার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। হত্যার অবশ্যই বিচার চাই, এগুলা সরকার জানি দেখে, সরকার জানি পদক্ষেপ নেয় এগুলা কিছু করার জন্য, এগুলার বিচার অবশ্যই করতে হবে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান। ইসকন সম্পর্কে আগামীকালের মধ্যে জানতে চায় হাইকোর্ট। ইসকন নিষিদ্ধ চেয়ে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানানোর নির্দেশ দেয় উচ্চ আদালত। আর সরকার ইসকনের বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সে পর্যন্ত অপেক্ষার কথা আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। তবে কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখার বিষয়ে নির্দেশ দেন হাইকোর্ট। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। গত ৩০ অক্টোবর ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এরপর থেকে আলোচনায় ইসকন। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। এ সময় আদালত বলেন, তারা উদ্বিগ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে অবনতি করতে না পারে। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। আমাদের বক্তব্যে সন্তুষ্ট। আদালত বললেন যে ঠিক আছে, কতটুকু প্রোগ্রেস আছে কালকে একটু সকালে ওনাদেরকে জানাতে বলেছেন, আমি জানাবো। আইনজীবীর মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি বলেন, একজন আইনজীবী মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। এদিকে আইনজীবীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। পরাজিত শক্তিকে যারা পুনর্বহাল করতে চায় তারাই এসব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। বলেছেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই ইসকন থেকে বহিষ্কার করা একজনকে সামনে রেখেছে দেশ এবং বাইরের ষড়যন্ত্রকারীরা। আর ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেছেন, দ্রুত নির্বাচিত সরকার না আসলে এই অপশক্তিকে দমানো যাবে না। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনের মধ্যে সংঘর্ষের সময় হত্যা করা হয় এক আইনজীবীকে।
পরাজিত শক্তিকে পুনর্বহাল করার উদ্দেশ্যেই এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। 2023 সালের ফেব্রুয়ারিতে ইসকন কর্তৃক বহিষ্কৃত একজন লোক, তাকে সামনে রাখছে কারা? তাকে সামনে রেখে দেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা, যারা এই সরকারকে, এই বর্তমান ইউনূস সরকারকে যারা অস্থিতিশীল করে এখান থেকে তাদের বিদায় করে সেই পরাজিত শক্তিকে আবার পুনর্বহাল করতে চায়। এই মূলত টোটাল প্রোগ্রাম হচ্ছে তাদের। ইসকনের সাম্প্রতিক এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, দ্রুত নির্বাচিত সরকার এলে এমন পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। একটা নির্বাচিত সরকারের যতটুকু ম্যান্ডেট থাকে, না চাইলে যত কিছু হোক না করে এই সরকারের পক্ষে সেটা থাকে না বা সম্ভব না। আর এটা তো একটা দেশ পরিচালনার জন্য রেগুলার যে গভর্নেন্স দরকার, সেই গভর্নেন্স দেওয়ার মতো তো তার সেই নাই। কয়জন উপদেষ্টা শুধু কি টোটাল গভর্নর দিতে পারবে? হিন্দু সমাজকে ভিকটিম বানিয়ে এক গ্রুপ সুবিধা নিতে চাচ্ছে, তাই এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন। 21 টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। বাংলাদেশের গৌরব গাথা বিপন্ন হবে এই রকম কথা বলে মৌলবাদীরা এই অসাম্প্রদায়িক চরিত্রের প্রতিষ্ঠান ইসকনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার প্রয়াস করছে। কিন্তু এটা শুভ সূচনা নয়, এটা অত্যন্ত দুর্দান্ত এবং অশুভ সূচনা। তার কারণ কি? ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। ইসকন নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন। সম্প্রতি 21 টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। কিছুদিনের মধ্যে পদ্মমন থাকতে থাকতে উনি আমাকে মেসেজ করতে রাখতো রাতকে হলে, তো আমি যাইতাম, কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাই। উনি একজন ধামের অধ্যক্ষ, হয়তো অসুস্থ হতে পারে, আমাকে সেজন্য মেসেজ রাখতো, আমি করতে যাইতাম। তো চিন্ময় প্রভু আমাকে ভিডিওতে দেখা যায় এসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন চিন্ময় ব্রহ্মচারী। এরকম করতে করতে অনেকদিন আমি মেসেজ করতাম, হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে, বাট আমি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব রেগে আছে। হ্যাঁ, চিন্ময় প্রভু আমার খুব রেগে আছে, আমি কেন যাচ্ছি না। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুকুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ, জঘন্যতম অপরাধ। কিন্তু এগুলো সমস্যাগুলো, এই যে গুরুকুলের এতগুলো ছেলে, নিউ ছেলে, অনেক ছোট ছোট ছেলে, এদের উপরে যে এত ধরনের নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো ধামের কোনো। শিশুদের যৌন নিপীড়নের দায়ে 2023 সালে একবার তার উপর সাময়িক বিধিনিষেধও দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। এমন একটা চিঠি 21 টেলিভিশনের হাতে এসেছে। 2023 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের ওই চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধের পাশাপাশি কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। তাকে শিক্ষাদানেও বিরত থাকতে বলা হয়। ইসকন ও চিন্ময় ব্রহ্মচারীর অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি 21 টেলিভিশন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। এর ফলে ক্ষিপ্ত হন চিন্ময় ব্রহ্মচারী। 21 টেলিভিশনকে হলুদ মিডিয়া বলে অভিহিত করেন তিনি। আবার 21 টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া, আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। ইসকনের বিরুদ্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সোচ্চার। তিনি ইসকনের দেশবিরোধী তৎপরতা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? সাহস কি করে হয় ইসকনের? এবং ইসকনের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বসে আছে। এতে ক্ষিপ্ত হন ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারী। তিনি 7 দিনের মধ্যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। মাধ্যমে জনাব মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে
জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের বিধিনিষেধের সূত্র ধরেই তাকে বহিষ্কার করা হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামির সাজা বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা থেকে বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছেন নিম্ন আদালত। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। 2011 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে 3,15,43,000 টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ 4 জনের নামে মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। এদের মধ্যে হারিস চৌধুরী পলাতক অবস্থায় মারা যান। 6 বছর আগে জজ আদালত এই মামলার রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড দেয়। বুধবার বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ খালেদা জিয়া সহ সব আসামির দণ্ড বাতিল করে রায় দেন। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন। এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। এই টোটাল কেসের 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটি করা হয়েছিল বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছিল। এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আবু তাহের এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল 2 মামলায় দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রী 2020 সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন রাষ্ট্রপতি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুঁড়েছেন আইনজীবীরা। এই ঘটনায় বিচারপতি এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন। দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এজলাসে বসেন। কিছুক্ষণ পর একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে বিচারপতিকে নেমে যেতে বলেন। বিচারপতি এ সময় নেমে যান, এরপরেই তারা ডিম ছুঁড়তে শুরু করেন। খেতেছি ওই সময় ফোন দিয়েছিল একটু কোর্টে তাড়াতাড়ি, পরে দেখি ঝামেলা, পরে কোর্ট বললো যে তাড়াতাড়ি নামা, কোর্ট নামা। কি করছে? ডিম ফেলছে নাকি শুনতে তো আসলাম, ওইটাই যে এখানে নাকি ডিম ফেলছে এজলাসের মধ্যে। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সরকার চাইলে দেশ থেকে এস আলমের পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব, তবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে আইনি লড়াই করতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে এখনই এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমেও অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া যেতে পারে। সঞ্জয় অধিকারীর রিপোর্টে বিস্তারিত।
বিগত হাসিনা সরকারের মদদে দেশ থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচার করেছে সাইফুল ইসলাম মাসুদ ওরফে এস আলম। পাচার করা এই অর্থের বেশিরভাগই বিভিন্ন ব্যাংক দখলের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। সুযোগ বুঝে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেওয়া এই ব্যাংক লুটেরা এস আলম পাচার করা অর্থ বিনিয়োগ করেছেন ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সংশ্লিষ্টরা বলছেন, এস আলম যে অর্থ পাচার করেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত আনা সম্ভব, তবে এজন্য সরকারকে কঠোর হতে হবে। আমাদের দেশের সরকারের আদালতের রায় পাওয়া সাপেক্ষে তারাও যাচাই বাছাই করবে যে আসলে তাদের কোন ব্যাংকে কত টাকা গিয়েছে, সেই টাকা উপাত্ত সংগ্রহ করে তারাও তাদের আদালতে মামলা করবে। ওই আদালতের তারা যদি তারা রায় পায় যে হ্যাঁ পাচারকৃত অর্থ সঠিক, দেশে ফেরত দেওয়া হবে, তখনই কেবল সম্ভব। কিন্তু এটা পাওয়া একটা দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া। পরিমাণে খুব বেশি না হলেও এর আগে পাচার করা অর্থ ফেরত আনার নজির বাংলাদেশে রয়েছে উল্লেখ করে তারা বলছেন, সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে অর্থ ফেরত আনা যাবে। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই যে দেশে পাচার হয়েছে সেই দেশের সরকারের সাথে সমঝোতার মাধ্যমেই, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমরা টাকাটা ফেরত আনতে পারি। বিষয়টি সময় সাপেক্ষ ও জটিল হলেও অপরাধীকে শাস্তির আওতায় আনতে সরকারকে আন্তরিক হওয়া উচিত বলেও মত তাদের। টাকা আনার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি লাগে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আছে, তারা এটা আমরা পত্রপত্রিকায় দেখছি, তারা অলরেডি যোগাযোগ করতেছে। এক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে বলে জানান তারা। বিচারের সম্মুখীন হবে, বিচারে যাই হোক। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার বিষয়ে তদন্তের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, সেটা আইনগতভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন আদানির পক্ষের আইনজীবী। একুশে টেলিভিশনকে এসব কথা জানিয়েছেন এই আইনজীবী। সঞ্জয় অধিকারীর আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে ভারতের আদানি গ্রুপ। অসম চুক্তির মাধ্যমে সর্বোচ্চ দাম নেয়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ ক্যাপাসিটি চার্জও নিয়েছে আওয়ামী সরকারের দোসর বিতর্কিত এই কোম্পানিটি। এরই মধ্যে আদানির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তি সম্পূর্ণ একতরফাভাবে করা হয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। এটার অর্থনৈতিক দিক থেকে কোনো যুক্তি নাই, বিদ্যুতের জন্য কোনো যৌক্তিকতা ছিল না। অর্থনৈতিকভাবে এটা তো খুবই আত্মঘাতী চুক্তি ছিল, কারণ এটা বোঝাই যায় ওটা যেভাবে চুক্তিগুলি সাজানো, বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওই ভারতকে খুশি করার জন্য আদানির সাথে চুক্তিটা করা। এদিকে আদানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পর বিষয়টি আইনিভাবে মোকাবেলা করার উদ্যোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। আমাদের লোকাল যারা আছেন এখানে, ওনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং এই মামলাটাতে ওনাদের পক্ষ এখানে পক্ষভুক্ত হয়তো হবেন এবং ওনারা পক্ষভুক্ত আছেন, ওনারা এখানে ওনাদের বক্তব্য কোর্টে দিবেন, এটা আমাদেরকে বলেছেন। ইন ডিউ কোর্স অফ টাইম ওনারা এখানে কোর্টে ওনাদের উপস্থাপনা পেশ করবেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও নানা ধরনের বিতর্কিত চুক্তি করেছে আদানি গ্রুপ। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোম্পানিটি কখনো আশ্রয় নিয়েছে প্রতারণার, আবার কখনো দিয়েছে ঘুষ। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পাওয়ায় মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান তদন্তকারী। সন্ধ্যায় রাজধানীতে এক প্রেস কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সিনিয়র আইনজীবী ইসা এমবায়ে ফাল একথা জানান। আইসিসির এই সিনিয়র আইনজীবী আরও জানান, মিয়ানমারে রাখাইন রাজ্যে 14 নভেম্বর 2019 থেকে এবং 2016 ও 17 সালের সহিংসতার ঘটনা এবং তার প্রেক্ষিতে বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে আসার বিষয়ে সংঘটিত অপরাধগুলো নিয়ে তদন্ত করছে আইসিসি। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, তাদের দেশত্যাগ ও নিপীড়নের জন্য মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং অপরাধমূলকভাবে দায়ী বলে প্রমাণ পাওয়া গেছে। In the situation in Bangladesh
আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রি ট্রায়াল চেম্বার বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জমা দিচ্ছেন। রাখাইন রাজ্যে 14 নভেম্বর 2019 এবং 2016 এবং 17 সালের সহিংসতার ঘটনার প্রেক্ষিতে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে আসার বিষয়ে অভিযোগিত অপরাধগুলো নিয়ে আমরা তদন্ত করছি, যার প্রেক্ষিতেই এই গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হচ্ছে। আদিবাসী ও দলিতের অধিকার রক্ষায় স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের সাথে আদিবাসী নারীদের আসন নির্ধারিত করে দেয়া সহ 3 পার্বত্য জেলায় আলাদা দিনে ভোট গ্রহণের প্রস্তাব করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত প্রতিনিধিরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকে এসব প্রস্তাব দেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। ভোটের পরেও নির্যাতনগুলো যেগুলো হয় সেগুলো নারীদের উপরেই বেশি হয়। এক নারী শোনা গেছে যে সে এই দলকে ভোট দেয়নি, তাকে হয়েছে মেরে